হ্যালো লিসেনার, বেসিক্যালি আজকে লেকচারের মধ্যে থেকে আমরা শুরু করতে যাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম, দ্যাট মিনস যেটাকে আমরা বলে থাকি ওওপি কনসেপ্ট, এই মডিউলটি। এবং আজকে লেকচারে আমরা দেখব যে ওওপি বলতে আসলে কি বোঝায় এবং এখন পর্যন্ত সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই ডিজাইন প্যাটার্নটাই কেন এত জনপ্রিয়। তো এই লেকচারটি দেখা শুরু করা মাত্রই যারা প্রোগ্রামিংয়ের একদম ইনিশিয়াল স্টেজে আছেন তাদের কাছে হঠাৎ করে একটু বিভ্রান্তিকর মনে হতে পারে যে ভাই আমরা তো এই বিগত লেকচারগুলোতে ছোটো ছোটো কিছু প্রোগ্রামিং আমরা প্র্যাকটিস করছিলাম আর কি, আমরা একটা প্রোগ্রামিংয়ের ফ্লো, একটা রিদমের মধ্যে ছিলাম, হঠাৎ করে এই অবজেক্ট ওরিয়েন্টেড এটা কোথা থেকে আসলো। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড এই ওওপি এই ওয়ার্ডগুলো শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিকজ এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা খুবই মজার, এটা একদম রিয়েল লাইফ সিনারিও থেকে নিয়ে আসা হয়েছে এবং আমরা খুব মজা করে করে এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা একদম ভালোভাবে শিখে ফেলবো। তো আপনারা এখন স্ক্রিনের দিকে একটু খেয়াল করে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটির মধ্যে কয়টা ওয়ার্ড আছে? অবজেক্ট ওরিয়েন্টেড এবং প্রোগ্রামিং, তিনটা। তো অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হলো বস্তু। আমরা এই রিয়েল লাইফে আমাদের চারপাশে যা কিছুই দেখি তার প্রত্যেকটা এক একটা অবজেক্ট। এবং ওরিয়েন্টেড এই ওয়ার্ডটি এসেছে অ্যাকচুয়ালি ওরিয়েন্ট থেকে। ওরিয়েন্ট মানে হলো কোনো কিছুকে ঘিরে থাকা, বা দ্যাট মিনস কোনো কিছু সারাউন্ডিংয়ে কোনো কিছু দিয়ে ঘিরে রাখা। তো অবজেক্ট ওরিয়েন্টেড মিনস অবজেক্টকে ঘিরে বা অবজেক্টকে ব্যবহার করে যে সিস্টেমটি ডেভেলপ করা হয়। তো এই অবজেক্টকে ঘিরে বা প্রচুর পরিমাণে অবজেক্ট একত্রে ইউজ করে যে সিস্টেমটা ডেভেলপ করা হয় বা যে প্রোগ্রামিংটা ডেভেলপ করা হয় সেটাই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম। এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড এই ওওপিটাও হলো একটা প্রোগ্রামিং প্যারাডাইম, দ্যাট মিনস একটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন যেটাকে আমরা বলতে পারি। এখন কথা হলো যে প্যারাডাইম বলতে আসলে আমরা কি বুঝি। এবং এই প্যারাডাইম মানে হলো যে কোন ওয়েতে বা কোন স্টাইলে আমরা কোড করব, সে যে স্টাইলটা এটা ডিফাইন করার জন্য যে সমস্ত স্ট্যান্ডার্ড ওয়ে আছে এটাকে বলা হয়ে থাকে প্যারাডাইম। এবং ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কিন্তু অনেক রকমের এই প্রোগ্রামিং প্যারাডাইম বা ডিজাইন প্যাটার্ন রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কিন্তু এই ওওপি এই প্রোগ্রামিং প্যারাডাইমটা। এবং এখন আমরা জানবো যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি এটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আবিষ্কার করা হয়েছিল এবং কেন প্রোগ্রামাররা হঠাৎ করে এই ওওপি কনসেপ্ট এইটার প্রয়োজনীয়তার অভাব ফিল করা শুরু করে। এবং অনেক আগে যখন এই ওওপি কনসেপ্ট ছিল না তখন কিন্তু প্রোগ্রামাররা সিতে প্রোগ্রামিং করতো। একদম ইনিশিয়াল স্টেজে প্রোগ্রামাররা কিন্তু এই সি, এই স্ট্রাকচার বা ফাংশনাল প্রোগ্রামিং আমরা যেটাকে বলে থাকি, এই প্রোগ্রামিং দিয়ে কিন্তু তারা সফটওয়্যার ডেভেলপ করতো এবং যেগুলোকে আমরা বলে থাকি যে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেই সময় প্রোগ্রামাররা সি প্রোগ্রামিং দিয়ে ছোটো ছোটো কিছু ফাংশন বানিয়ে অর্ডার অনুযায়ী সাজিয়ে বেশ কয়েকটা ফাইলের কম্বিনেশনে এক একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতো। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটা হতো যে পরবর্তীতে কোডগুলো দেখে আর বোঝার ওয়ে থাকতো না যে কোন অবজেক্ট বা কোন ফাংশন কোন ডেটার সাথে রিলেটেড। এবং যখন আপনি লার্জ স্কেলের কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার কথা চিন্তা করবেন তখন ফার্স্টে কিন্তু আপনার মাথায় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে গ্রুপিং। দ্যাট মিনস আপনাকে কিন্তু গ্রুপিং করতে হবে, গ্রুপিং ছাড়া কিন্তু আপনি লার্জ স্কেলে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন না। এবং গ্রুপিং ছাড়া যদি কোনো সফটওয়্যার ডেভেলপ করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে বেশ ঝামেলা পোহাতে হয়। তো আমি জাস্ট এখন আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনি একটা রেসিং গেম ডেভেলপ করছেন। তো একটা রেসিং গেমের মধ্যে অনেকগুলো ভেহিকল থাকে এবং কী কী থাকে যে বাস, ট্রাক, হেলিকপ্টার, মোটরসাইকেল, এই ধরনের কিছু ভেহিকল আছে। তো এখন আপনি এই ভেহিকলগুলোকে স্টার্ট করার জন্য মানে রান করার জন্য এমন একটা মেথড আপনি প্রোগ্রামিংয়ের মধ্যে ক্রিয়েট করলেন যেটা হলো স্টার্ট নামে একটা মেথড। এবং এই মেথডটা কল করলে ভেহিকলগুলো স্টার্ট হয়ে যাবে, দ্যাট মিনস তারা হচ্ছে রান করবে। তো এখন যদি আপনি গ্রুপিং না করতে পারেন তাহলে কোন স্টার্ট মেথড কল করলে বাস স্টার্ট হবে, কোন স্টার্ট মেথড কল করলে ট্রাক স্টার্ট হবে, এইগুলো কিন্তু বোঝা অনেকটা টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে এমন একটা ওয়েতে বা এমন একটা স্টাইল বা ডিজাইন প্যাটার্ন ফলো করে আমাদেরকে কোড করতে হবে যে কোডগুলো দেখে আমরা ফিউচারে নিজেরাও বুঝতে পারবো এবং যদি কোনো সফটওয়্যার ডেভেলপার এক্সিস্টিং প্রজেক্টে কাজ করতে আসে আপগ্রেডের জন্য তাহলে সেও যেন আমাদের কোডগুলো দেখে বুঝতে পারে। তো এই সি প্রোগ্রামিং যেটাকে আমরা বলে থাকি ফাংশনাল প্রোগ্রামিং, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন লার্জ স্কেলে অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করা শুরু হলো তখন এই সমস্ত ওল্ড স্ট্রাকচার যে প্যারাডাইমগুলো ছিল সেগুলো ফেল করলো। তারা এই ধরনের লার্জ স্কেলে অ্যাপগুলোকে তারা হ্যান্ডেল করতে পারলো না। ঠিক এই সময় অ্যালান কে নামে এক আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট তিনি ফার্স্ট এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ধারণাটা নিয়ে আসে। তো ওই সময় প্রোগ্রামাররা এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট এটাকে তেমন গুরুত্ব না দিলেও বর্তমানে রাইট নাও প্রোগ্রামিং জগতে এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ছাড়া কোনো কিছু চিন্তা করা যায় না। এবং এখন বর্তমানে সব ধরনের মডার্ন এবং লেটেস্ট অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করার ক্ষেত্রে এই ওওপি মেনটেন করেই কিন্তু করা হয়। তো এখন আপনি আবার এটা ভেবেন না এই ওওপি বা এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা মনে হয় শুধুমাত্র জাভার জন্যই, যে একমাত্র জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ওওপিটাকে ইউজ করে। ব্যাপারটা কিন্তু এমন নয়।
এই ওওপি এটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো ল্যাঙ্গুয়েজের নিজস্ব সম্পত্তি না। পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এই ওওপি প্রোগ্রামিং এই ডিজাইন প্যাটার্নটা বা এই প্যারাডাইমটা ফলো করে তারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করতে পারে। এবং এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেমন জাভা, পাইথন, সি প্লাস প্লাস, পিএইচপি, এগুলো কিন্তু এই ওওপি এই ডিজাইন প্যাটার্নটা ফলো করে ডেভেলপ করা হয়েছে। এবং আমরা যখন সি প্রোগ্রামিং এই ধরনের কোনো ফাংশনাল প্রোগ্রামিংয়ে কাজ করি তখন কিন্তু লার্জ স্কেলে যদি কোনো সফটওয়্যার ডেভেলপ করতে যাই আমাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়, যে আমাদের লেখা কোডগুলো এগুলো বোধগম্য হয়েছে কিনা, বা আমাদের যে এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশন এটাতে যদি আদার্স কোনো ডেভেলপার এটাকে আপগ্রেড করার জন্য আসে সেজন্য আমাদের কোডগুলো দেখে বুঝতে পারে এবং সেজন্য আমাদের এই কোডগুলোকে রিইউজ করতে পারে এবং সে চাইলেই যাতে খুব ইজিলি এক্সট্রা কোনো ফাংশন বা এক্সট্রা কোনো প্রপার্টি বা বৈশিষ্ট্য আমাদের কোডের মধ্যে অ্যাড করে দিতে পারে। তো আমি জাস্ট এখন আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পল। সেটা হলো, ধরেন আপনার বাবা আপনার জন্য একটা বাড়ি তৈরি করে রেখেছে এবং বাড়িটি হচ্ছে 2 তলা। তো আপনি এখন চাচ্ছেন যে আপনি বাড়িটাকে আপগ্রেড করে 6 তলা করবেন, কিন্তু আপনার বাবা যখন বাড়িটা ডেভেলপ করেছিল তিনি এমন ফাউন্ডেশন সিস্টেম বা পাইলিং সিস্টেমটা এমনভাবে করেছিল যে বাড়িটা ম্যাক্সিমাম 2 তলায় করা যাবে, এটা 6 তলা করার উপযোগী না। তো এখন যখন আপনি বাড়িটাকে 6 তলা করার জন্য আপনি মনস্থির করলেন তখন আপনি এটা বিপাকে পড়ে গেলেন যে আপনি দেখতেছেন যে এই যে পাইলিং বা এই যে ফাউন্ডেশন সিস্টেম এটার উপর আর 6 তলা করা যাবে না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, বাড়িটা সম্পূর্ণ ভেঙে আবার নতুন করে পাইলিং করে একদম স্ক্র্যাচ থেকে আপনাকে শুরু করতে হবে। এবং এতে করে কি হবে যে আপনার একই সাথে মানি এবং টাইম দুইটাই ওয়েস্ট হয়ে যাবে। বাট আপনার বাবা যখন এই বাড়িটা তৈরি করেছিল তখন উনি যদি জাস্ট একটু টেকনিক্যালি চিন্তা করতেন যে ফাউন্ডেশন সিস্টেমটা আমি এমনভাবে ডেভেলপ করব যাতে করে ফিউচারে এটা 6 তলা বা 10 তলা পর্যন্ত আপগ্রেড করা যাবে, বাট আমি এখন আমার যে সামর্থ্য সেটা অনুযায়ী আমি এখন 2 তলা করব। এতে করে কী হতো, আপনি খুব ইজিলি এই 2 তলা উপর থেকে আপনি 3 তলা 4 তলা করে 6 তলা করে ফেলতে পারতেন। এতে করে আপনার একই সাথে যেমন টাইমও বেঁচে যেত, ঠিক একই সাথে আপনার অনেক মানিও সেভ হতো। তো এই যে রিয়েল লাইফ সিনারিও এর যে প্রয়োজনীয়তা এটা এক সময় সফটওয়্যার ডেভেলপাররা তাদের ডেভেলপমেন্টের সময় ফিল করা শুরু করে। এছাড়াও আরও কিছু বিষয় যেমন সেন্সিটিভ কোনো ইনফরমেশন যেটা অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় অন্য কোনো প্রোগ্রামারদের কাছে শো করবে না, দ্যাট মিনস ইনফরমেশন হাইডিং বা ডাটা হাইডিং, এই সিস্টেমগুলো কিন্তু আমাদেরকে ইনশিওর করতে হবে। যেমন আপনি যে বাড়িটা ডেভেলপ করছেন এটা যে সিকিউরিটি সিস্টেম আপনি তো স্বাভাবিকভাবেই চাবেন যাতে করে আপনার এই সিকিউরিটি সিস্টেমটা এটা যে ইন্টারনাল টেকনোলজি বা মেকানিজম এটা যাতে করে বাইরের মানুষ না জেনে যায়। বাট আপনার যারা পরিচিত, আপনার যারা রিলেটিভ তারা এটাতে অ্যাক্সেস করতে পারবে, যে আপনি চাইলে যে কাউকে এই বাড়িতে ঢোকার অ্যাক্সেস দিতে পারেন, আবার চাইলে কাউকে নাও দিতে পারেন। এবং এই অ্যাক্সেস করার সময় তাকে অ্যাজ এ মেম্বার হিসেবে তাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে, দ্যাট মিনস হতে পারে তার আইডি নাম্বার বা তার নেম বা তার ফোন নাম্বার, এই ধরনের কোনো কিছু। ঠিক একইভাবে আমরা যখন কোড করব তখন আমাদেরকে এমন একটা ডিজাইন প্যাটার্ন ফলো করতে হবে যাতে করে আমরা আমাদের কোডিংয়ের কিছু প্রপার্টি আমরা হাইড করে রাখতে পারি, আবার কিছু প্রপার্টি পাবলিক করে রাখতে পারি। দ্যাট মিনস অন্য কোনো ক্লাস থেকে আদার্স কোনো প্রোগ্রামার যাতে করে আমাদের ক্লাসের মধ্যে যে প্রাইভেট প্রপার্টিগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে না পারে। তারা পাবলিক প্রপার্টিগুলো বা প্রোটেক্টেড প্রপার্টিগুলোকে তারা অ্যাক্সেস করুক, সমস্যা নেই, বাট কিছু প্রাইভেট প্রপার্টি থাকবে যেগুলোকে তারা অ্যাক্সেস করতে পারবে না। সেম একইভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের সময়ও এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো আমরা কী করি, ইউজারদেরকে অ্যাক্সেস করতে দেই না। যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স, এই বিষয়টাকে কিন্তু কী করা হয়, হাইড করা হয়। শুধুমাত্র ব্যাংকের ওনার ছাড়া এই ব্যালেন্সটা কেউ জানতে পারবে না। দ্যাট মিনস এই ব্যালেন্সটাকে আমরা কী করবো, কোডিংয়ের মধ্যে হাইড করে দেবো এই প্রপার্টিকে। শুধুমাত্র অ্যাডমিন বা যে হচ্ছে ব্যাংকের ওনার সে ছাড়া আদার্স কেউ এসে এই ব্যালেন্সটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো এই কারণে কোডিংয়ের মধ্যে আমাদেরকে এই ধরনের ইনফরমেশন হাইডিং বা ডাটা হাইডিং এই ধরনের টেকনোলজিগুলো অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, নাহলে আমরা এই সিস্টেমটাকে সিকিউর করে তুলতে পারবো না। তো এই সমস্ত নিডগুলো থেকেই, দ্যাট মিনস এই ধরনের ধারণাগুলো থেকেই একটা সময় এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের সৃষ্টি হয়। তো আমরা এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই প্যারাডাইমে কিছু অ্যাডভান্টেজ দেখব, যে আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় এই ওওপি মেনটেন করে যদি কোড করি তাহলে আমরা কী কী ধরনের ফ্যাসিলিটি বা কী কী ধরনের অ্যাডভান্টেজ আমরা পাবো। সো লেটস স্টার্ট। তো প্রথমে রয়েছে যে সিম্পলিসিটি অ্যান্ড ইজি ডেভেলপমেন্ট। তো আগে একটা সময় আমরা যখন প্রসিডিউরাল প্রোগ্রামিং নিয়ে কাজ করতাম তখন এই ধরনের ফাংশনাল প্রোগ্রামিং দিয়ে যখন আমরা লার্জ স্কেলের কোনো সফটওয়্যার ডেভেলপ করার কথা ট্রাই করতাম বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতাম তখন কি হতো, একটা সময় গিয়ে এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো এই লার্জ স্কেলের প্রজেক্টকে হ্যান্ডেল করতে পারতো না। তো এই বিষয়টাকে অনেক ইজি এবং সিম্পল ওয়েতে, মানে দ্যাট মিনস এই ডেভেলপমেন্টটা যাতে আমরা খুবই ইজি ওয়েতে করতে পারি, এই বিষয়টা আমাদেরকে ইনশিওর করেছে কে, এই অবজেক্ট ওরিয়েন্টেড এই কনসেপ্টটা। দ্যাট মিনস এই ওওপি এই ধরনের ডিজাইন প্যাটার্ন ফলো করে আমরা খুব ইজি ওয়েতে লার্জ স্কেলের সফটওয়্যারগুলো ডেভেলপমেন্ট করতে পারি। তো এরপর হচ্ছে কি যে ডাটা রিডেন্ডেন্সি, এবং ডাটা রিডেন্ডেন্সি এই বিষয়টা আমাদেরকে ইনশিওর করে ওওপির মধ্যে যে চারটা আমি বলেছিলাম যে চারটা একদম বেসিক কি কনসেপ্ট আছে, একটা কি কনসেপ্ট হলো ইনহেরিটেন্স। এই প্রপার্টিটা আমাদেরকে ডাটা রিডেন্ডেন্সি এটা ইনশিওর করে,
যে অনেক সময় এমন ধরনের কিছু সিনারিও ক্রিয়েট হতে পারে যে একই ধরনের ফাংশনালিটি আমাদেরকে মাল্টিপল ক্লাসে ইন্টিগ্রেট করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কমন ক্লাস ডিক্লেয়ার করতে পারি এবং সিমিলার ফাংশনালিটিগুলো যেগুলো সব ক্লাসের মধ্যে বিদ্যমান থাকবে সেগুলোকে আমরা জাস্ট একটা ক্লাসে ডিক্লেয়ার করতে পারি এবং এরপর আমরা ওই প্যারেন্ট ক্লাসের কিছু ছোটো ছোটো সাব ক্লাস ক্রিয়েট করে করে ওইগুলোকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। তো এর ফলে কী হচ্ছে যে সিমিলার ফাংশনালিটি বা সিমিলার প্রপার্টি যেগুলো সব ক্লাসের মধ্যে বিদ্যমান সেগুলো আমাদেরকে বারবার প্রত্যেকটা ক্লাসে ইন্টিগ্রেট করতে হচ্ছে না। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি করা হয়ে থাকে ওপির মধ্যে যে ইনহেরিটেন্স এই যে কি কনসেপ্টটা আছে এই কনসেপ্টের মাধ্যমে। তো এই ডাটা রিডেন্ডেন্সির মাধ্যমে আমরা কী বেনিফিট পাচ্ছি যে আমাদেরকে সেম কোড বারবার লিখতে হচ্ছে না। এবং এরপরে রয়েছে রিউজেবিলিটি অ্যান্ড ইজি মেনটেন্যান্স। দ্যাট মিনস আমরা যখন কোড করব আমরা যদি এই ওপি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম এটা মেনটেন করে যদি কোড করি বা সফটওয়্যার ডেভেলপ করি তাহলে এই আমাদের এক্সিস্টিং অ্যাপ্লিকেশনে যদি পরবর্তীতে কোনো আপগ্রেডেশনের দরকার হয় তো সেই ক্ষেত্রে নতুন যে ডেভেলপার আসবে তাকে আর একদম ইনিশিয়াল দ্যাট মিনস একদম স্ক্র্যাচ থেকে আর তাকে ডেভেলপ করতে হবে না। সে আমাদের এক্সিস্টিং অ্যাপ্লিকেশন দ্যাট মিনস আমাদের এক্সিস্টিং এই কোডের মধ্যেই সে নতুন করে অবজেক্ট ক্রিয়েট করতে পারবে এবং সে চাইলেই এক্সট্রা কোনো প্রপার্টি বা এক্সট্রা কোনো ফাংশনালিটি সে ইজিলি ইন্টিগ্রেট করতে পারবে। তো এর ফলে কী হলো যে আমরা অ্যাকচুয়ালি আমাদের কোডগুলোকে রিইউজেবল করে তুললাম, যে আমাদেরকে একই কোড বারবার লিখতে হচ্ছে না বা স্ক্র্যাচ থেকে বারবার ডেভেলপ করতে হচ্ছে না। তো এতে করে কী হয়, এতে করে একই সাথে আমাদের যেমন টাইম সেভ হয় ঠিক তেমনি আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। তো এরপর হচ্ছে কি ডাটা হাইডিং। এবং আমরা যদি এই ওপি এই প্যারাডাইমটা মেনটেন করে কোড করি তাহলে অটোমেটিক্যালি আমাদের কোডের স্ট্রাকচার বা কোডের ডিজাইন প্যাটার্নটা এমনভাবে ডেভেলপ হবে যে আমরা ইচ্ছা করলে যে কোনো মডিউলের ডাটাকে আমরা হাইড করে রাখতে পারি, দ্যাট মিনস প্রাইভেট করে রাখতে পারি। এতে করে কী হবে যে অন্য কোনো মডিউল থেকে আমাদের এই মডিউলকে জানতেও পারবে না। তো এই ডাটা হাইডিং এই ফিচার্সগুলো কিন্তু বর্তমানে যে মডার্ন অ্যাপ্লিকেশন বা মডার্ন সফটওয়্যারগুলো ডেভেলপমেন্ট হয় লার্জ স্কেলে এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে ডাটা হাইডিং এই ফিচারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই ডাটা হাইডিং এই বিষয়টা ইনশিওর করে কে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কনসেপ্টটা। এবং এরপরে রয়েছে কি সিকিউরিটি। এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট এটার মধ্যে আরও দুইটা কি কম্পোনেন্ট আছে, সেটা হলো ইনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন। এবং এই কি কনসেপ্টগুলো ইন্টিগ্রেট করে আমরা আমাদের সফটওয়্যারকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে শুধুমাত্র নেসেসারি কিছু ফাংশনালিটি ইউজারদেরকে প্রোভাইড করা হবে যাতে করে তারা এটা দিয়ে পুরো সিস্টেমটাকে তারা মেনটেন করতে পারে, বাট এর ইন্টারনাল ডিটেলস বা ইন্টারনাল মেকানিজমগুলো তারা জানতেও পারবে না। তো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের এই ধরনের ডাটা হাইডিং, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন লেয়ার এই টেকনোলজিগুলোই কিন্তু একটা সফটওয়্যারকে ম্যাক্সিমাম সিকিউরিটি প্রোভাইড করে। সো বুঝতেই পারছেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই প্যারাডাইমটা বা এই কোডিং স্ট্রাকচারটা যদি আমি ফলো করে সফটওয়্যার ডেভেলপ করি তাহলে আমি কী কী ধরনের বেনিফিট পাচ্ছি, সব ধরনের অ্যাডভান্টেজই কিন্তু ওপি আমাদেরকে প্রোভাইড করছে। তো এই কারণে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং প্যারাডাইম বা ডিজাইন প্যাটার্নটা হলো এই অবজেক্ট ওরিয়েন্টেড এই কনসেপ্টটা। তো আশা করি এই লেকচারের মাধ্যমে আমি আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে জাস্ট ছোট্ট একটা বেসিক কনসেপ্ট আপনাদেরকে দিতে পেরেছি এবং আপনাদের এখন এটুকু আইডিয়া হয়ে গেছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে অ্যাকচুয়ালি কী বুঝি, এটা আসলে কী, এটা আমরা কেন ইউজ করি বা কী কী ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যায় এটা ইউজ করলে। এবং নেক্সট লেকচারে আমরা এই ওপির মধ্যে যে 4টা কী কনসেপ্ট আছে এগুলো নিয়ে একদম ডিটেলসে ডিসকাস করব এবং তখন আপনাদের কাছে এই বিষয়গুলো ইনশাআল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।